সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং বুদ্ধিবৃত্তির ভূমি পশ্চিমবঙ্গ একসময় ভারতের অর্থনীতি এবং ইন্টেলেকচুয়াল নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল। কিন্তু কয়েক দশক ধরে এটি এমন এক পতনের সাক্ষী হয়েছে যা অনেকের মনে প্রশ্ন জাগিয়ে তুলেছে। কি ভুল হয়েছিল এক সময় বাংলাকে সমগ্র ভারতের মধ্যে সবচেয়ে ধনী অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়? বাংলার বস্ত্রশিল্প ভারত ও বিদেশে বিখ্যাত ছিল। এশিয়া জুড়ে রপ্তানি করা বস্ত্রের 50% এবং কাঁচা রেশমের 80% একাই বাংলা থেকে উৎপাদিত হতো। ঢাকার মুসলিম, মালদা এবং মুর্শিদাবাদের মুসলিম, যা সারা বিশ্বে এত জনপ্রিয় যে বিদেশি পর্যটকরা, ভ্রমণকারীরা, ট্রাভেলাররা তাদের সম্পর্কে বিশেষভাবে তাদের ডায়েরিতে তাদের তথ্যে লিখেছিলেন। বাংলা অঞ্চল ইতিহাসে এত সমৃদ্ধ যে ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার হোক বা ব্রিটিশ সাংবাদিক উইলিয়াম ডিক, তিনি একসময় নারীর ক্ষমতায়নের কথা বলতেন। আর এই একই রাজ্যে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ এবং বাল্যবিবাহের র্যাঙ্কিংয়ে পশ্চিমবঙ্গ দেশের দ্বিতীয় স্থানে রয়েছে। মহান কবি ও চিন্তাবিদদের এই রাজ্যে শিক্ষার অবস্থা এতটাই খারাপ যে আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় এটি নিচ থেকে উপরের দিকে স্থান করেছে। তাহলে মনে প্রশ্ন জাগে যে বাংলার এত খারাপ অবস্থায় কিভাবে পৌঁছে গেল। এই নিয়ে আজকের ভিডিও, যেখানে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে যে ডাউনফল অফ ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের পতন কিভাবে হলো বা হচ্ছে। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আপনাদের কাছে একান্তই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এতে ইতিহাস থেকে শুরু করে বর্তমান সব রকম পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। হোয়াট বেঙ্গল থিংস ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। আজ বাংলা যা ভাবে কাল বাকি ভারতও তাই করবে। এই বিখ্যাত পংক্তিটি, বিখ্যাত উক্তিটি বাঙালি ঘরে ঘরে প্রচলিত এবং তারা জানে। এটি এমন একটি বিখ্যাত পংক্তি যা বাংলার মানুষ খুবই বিশ্বাস করে। আমরা যদি এক সময় বাংলার ক্ষেত্রে এটি দেখি, তাহলে এটি অনেকাংশে সত্য। ভারতে এই বাংলা, এই পশ্চিমবঙ্গ থেকেই কবিতা, বিজ্ঞান, শিল্প, চলচ্চিত্র, বিভিন্ন ক্ষেত্রে কিংবদন্তিরা উঠে আসে। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, এমন অনেকই নাম রয়েছে। আর তাদের নাম হামেশাই স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু এই ব্যাপারে আলোচনা করার আগে বিস্তারিতভাবে জানবো আর শুরু করব পশ্চিমবাংলার ইতিহাস নিয়ে, যেখানে 1700 সালে বাংলার সমৃদ্ধি এতটাই ছিল যে ইউরোপ থেকে আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা সরাসরি এখানে ব্যবসা করতে আসে। তাহলে ভাবতে পারছেন যে বাংলা বা পশ্চিমবঙ্গ জিও পলিটিক্যাল দিক থেকে, ব্যবসার দিক থেকে কতটা উর্বর অঞ্চল ছিল। আসছি পরবর্তী টপিকে। 1757 সালে পলাশীর যুদ্ধ এবং 1764 সালে বক্সারের যুদ্ধের পর বাংলা ভারতে ব্রিটিশ সম্প্রসারণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ করে এবং তাদের বাকি যুদ্ধে তহবিলের জন্য এর সম্পদ কাজে লাগাতে শুরু করে। ব্রিটিশরা তাদের কর ব্যবস্থার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী বলুন এবং কৃষকদের প্রায় ধ্বংস করে দিয়েছে। বাংলাকে নিয়ন্ত্রণ করে এখানে উৎপাদিত উচ্চমানের রেশম, বস্ত্র সবই ব্রিটিশদের কাছে বিনামূল্যে পাওয়া যেত এবং এগুলি রপ্তানি করে তারা প্রচুর অর্থ উপার্জন করত। এই ব্রিটিশরা এতটাই চালাক ছিল যে তারা বাংলার উচ্চমানের তুলা বের করে আনতো এবং যখন এখানে উৎকৃষ্ট পণ্য আসতো তখন তারা বাংলার মানুষের কাছে চড়া দামে বিক্রি করত এবং তা থেকে অর্থ উপার্জন করত। এই সমস্ত কিছুর ফলে স্থানীয় কাঁচামাল শোষণ করা হচ্ছিল, স্থানীয় শিল্প বন্ধ হয়ে যাচ্ছিল এবং বাংলার অর্থনীতি ক্রমাগত সংকুচিত হচ্ছিল। আর ব্রিটিশরা এই সমস্ত টাকা হজম করে ফেলেছিল আর ঢেকুরে পড়েছিল। এখনো যেন এই সব যথেষ্ট ছিল না। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশদের পক্ষে বাংলা ধ্বংস করার জন্য আরেকটি মহাপরিকল্পনা তৈরি করলেন। 1793 সালে ব্রিটিশ স্থায়ী বন্দোবস্ত আইন প্রবর্তন করে। এখন এই আইনটি কি ছিল এবং বেঙ্গল প্রেসিডেন্সির উপর এর প্রভাব কি ছিল, সেটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে। এর উত্তর হলো, সেই সময় বাংলা অঞ্চল থেকে প্রচুর কর আদায় করা হতো, যা
কৃষি ক্ষেত্র থেকে আসে, কিন্তু সেই সময় দুর্ভিক্ষ ইত্যাদি কারণে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। তাই তার কর বা রাজস্ব স্থির রাখার জন্য কর্নওয়ালিস এই আইনটি পাশ করেন এবং কর নির্ধারণ করেন। তিনি বলেন, ফসল হোক বা না হোক, কৃষকদের একটি নির্দিষ্ট কর দিতে হবে। এই কর আদায় করত সেই সময় জমিদারের। তাই ধীরে ধীরে কৃষকরা ধ্বংস হতে শুরু করে। যখন খরা হতো, তখন কৃষকদের কর পরিশোধনের জন্য তাদের নিজস্ব জমি বন্ধক রাখতে হতো এবং উচ্চ সুদে ঋণ নিতে হতো। আর আপনারা কি জানেন সে কার কাছ থেকে এই ঋণ নিত? একই জমিদারের কাছ থেকে। যখন কৃষকরা ঋণ পরিশোধ করতে পারছিল না, তখন তাদের জমিও কেড়ে নেওয়া হচ্ছিল। আর এই ব্যবস্থার কারণে বাংলা অঞ্চলের সাধারণ কৃষকরা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপর আসে দুর্ভিক্ষ। বাংলায় দুটি বড় দুর্ভিক্ষের ঘটনা ঘটে, যার ফলে সমগ্র পশ্চিম বাংলা অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। এই দুর্ভিক্ষগুলি কেবল প্রাকৃতিক ছিল না, বরং মানব সৃষ্ট দুর্ভিক্ষ ছিল, যা ব্রিটিশরা সঠিকভাবে তৈরি করেছিল। প্রথম দুর্ভিক্ষটি ছিল 1770 সালে। প্রকৃতপক্ষে 1768 এবং 1769 সালে সমগ্র বাংলায় ক্রমাগত খরা দেখা দেয়। তাই সেখানে ফসল হয়েছিল না, এবং তার উপরে গুটি বসন্তের মহামারীও, যেটাকে পক্স বলা হয়, সেখানে ছড়িয়ে। কথিত আছে যে এই সময় বাংলার জনসংখ্যার 1/3 অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ দুর্ভিক্ষের কারণে মারা গিয়েছিল। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সমস্যার আগুনে ঘি ঢালে যখন তারা তাদের সেনাবাহিনীর জন্য প্রচুর পরিমাণে চাল ক্রয় এবং মজুত শুরু করে, যার ফলে দুর্ভিক্ষ আরো তীব্র হয়ে ওঠে। যখন মানুষের কাছে কোনো খাবার অবশিষ্ট থাকতো না, তখন তারা এই অঞ্চল ছেড়ে অন্য জায়গায় যেতে শুরু করে এবং সামগ্রিক চাষাবাদ, কৃষিকাজ, এই সব কিছুর 1/3 নেমে আসে পশ্চিমবঙ্গে। কিছুটা হলেও 1943 সালে বাংলা অঞ্চলে আবারও একই রকম ঘটনা দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষের সাথে খরার কোনো সম্পর্ক ছিল না, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর জন্য সরাসরি দায়ী ছিল। ব্রিটিশরা এমন একটি নীতি তৈরি করেছিল যার কারণে মুদ্রাস্ফীতি বা অনেক বেড়ে গিয়েছিল। চালের দাম 300% বৃদ্ধি পেয়েছিল। এর পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার সেনাবাহিনীকে খাওয়ানোর জন্য উইনস্টন চার্চিল বাংলার জনগণের কাছ থেকে খাদ্য পাচার করে তার সেনাবাহিনীকে খাদ্য সরবরাহ শুরু করেছিলেন। এই সময়কালে প্রতিদিন বাংলা থেকে কেবল সেনাবাহিনীর জন্য 1500 টন খাদ্যশস্য পাঠানো হতো। আর এই দুর্ভিক্ষের কারণে বাংলায় 30 লক্ষ মানুষ মারা যায়, যার ফলে বাংলা এক ধাক্কায় কয়েক দশক পিছিয়ে গিয়েছিল। পরবর্তী বিষয়টি বিভাজনের সাথে সম্পর্কিত, অর্থাৎ পার্টিশন। দেখুন, আমরা সকলেই জানি যে 1947 সালে একটি দেশ ভাগ হয়েছিল আমাদের ভারতবর্ষে, যার ফলে পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল এই দেশ ভাগের জন্য। কিন্তু বাংলার আরো দুটি ভাগ হয়েছিল। প্রথম দেশ ভাগ ঘটে 1874 সালে, যখন বাংলার প্রেসিডেন্সি ভেঙে আসাম তৈরি করা হয়। আপনারা নিশ্চয়ই জানতেন না, সেই জন্যই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দ্বিতীয় বিভাজন ঘটে 1992 সালে, যখন বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিহার ও উড়িষ্যা তৈরি হয়। এটাও নিশ্চয়ই আপনাদের জানা ছিল। যাই হোক, যখন আসাম বাংলা থেকে পৃথক হয়ে যায়, তখন চা চাষের পুরো সুযোগ বাংলার হাত থেকে চলে যায়। যখন বিহার এবং উড়িষ্যা একে অপরের থেকে আলাদা হয়ে যায়, তখন সেখানকার সমগ্র খনিজ অঞ্চল তাদের কাছে থেকে দূরে চলে যায়, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীদের থেকে দূরে চলে যায়। আর তারপর আসে 1947 সালে দেশভাগ। ব্রিটিশরা এত নিষ্ঠুরতার সাথে দেশভাগ করেছিল যে যুক্ত বাংলার প্রায় 75% চাষযোগ্য উর্বর জমি পূর্ব পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় হুগলি, হাওড়া, 24 পরগনা এলাকায় অবস্থিত সমস্ত পাটকলগুলি বাংলায় রয়ে গেল। পাকিস্তান ভারতে আসা জুতার উপর এত বেশি কর লাগানো বা কর আরোপ করেছে যে যে এখানকার কারখানাগুলির পক্ষে কাঁচামাল কেনা অসম্ভব হয়ে পড়েছে। আর এই কারণেই পশ্চিমবঙ্গের পাটকলগুলি একে একে বন্ধ হয়েছে। এছাড়াও এই বিভাজনের একটি বড় সমস্যা ছিল শরণার্থী সংকট, অর্থাৎ রিফিউজি। যদি আপনি 1961 সালের সেন্সাসের দিকে তাকান,
যা সরকারি তথ্য, তাহলে দেখা যায় যে সেই সময় ৩০ লক্ষ মানুষ পূর্ব পাকিস্তান থেকে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে এসেছিল। আনুষ্ঠানিকভাবে অনেক বেশি সংখ্যক অবৈধ অভিবাসীও ভারতে এসেছিল, যার কারণে পশ্চিমবঙ্গের অর্থনীতির উপর বোঝা সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরবর্তী কারণ হলো স্বাধীনতার পর বাংলার রাজনীতি। দেখুন, এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের সামনে একটা সুযোগ ছিল যে এখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে পারে, কারণ 1947 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়। এখন ক্ষমতা সম্পূর্ণটাই তাদের হাতে। কিন্তু এখানে পলিটিক্স এর জন্য পশ্চিমবঙ্গ গ্রোথই হয়নি। স্বাধীনতার পর যদি আপনারা দেখেন তাহলে তিনটি দল মূলত পশ্চিমবঙ্গে ছিল: কংগ্রেস, সিপিআইএম এবং টিএমসি। আর যদি আপনি দেখেন, স্বাধীনতার পরপরই কেন্দ্র এবং রাজ্য উভয় স্থানে কংগ্রেস সরকার ছিল। কিন্তু তা সত্ত্বেও বলা হয় যে পশ্চিম বাংলাকেও অনেক বৈষম্যের মুখোমুখি হতে হবে। এখানে যা কিছু পাট চাষ ইত্যাদি অবশিষ্ট ছিল, তা ছিল তাদের অর্থকরী ফসল। এর রপ্তানি বা এক্সপোর্টের উপর যে ট্যাক্স আদায় করা হতো, তা বাংলার জন্য রাজস্ব আয় করত। কিন্তু সেই সময় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের অংশ এর রপ্তানি শুল্ক হ্রাস করে দেয়, অর্থাৎ এক্সপোর্ট ট্যাক্স কমিয়ে দেয়। এই সব দেখে বিরক্ত হয়ে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পণ্ডিত নেহরুজিকে একটি চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন যে এই সমস্ত জিনিসগুলি ঠিকঠাক হচ্ছে না। এখন ভাবুন, তিনি নিজে কংগ্রেস থেকে ছিলেন এবং নেহরুজিকে একটি চিঠি লিখে তাকে বলতে হয়েছিল যে এটি ঠিক নয়। এবং এরপরে আসে 1952 সালের মালবাহী সমীকরণ নীতি, যার কারণে গুজরাট, মহারাষ্ট্রের মতো উপকূলীয় রাজ্যগুলিতে প্রচুর উন্নয়ন হয়েছে। কিন্তু বিহার এবং বাংলার মতো পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো 1952-তে এই পলিসির আগে গুজরাট আর মহারাষ্ট্রতে যতগুলি টোটাল ফ্যাক্টরিজ ছিল, তার তুলনায় ফ্যাক্টরিজের সংখ্যা পশ্চিমবঙ্গে বেশি ছিল। কিন্তু 1956 ও 57 এর মাঝামাঝি মহারাষ্ট্রে যত সংখ্যক নতুন ফ্যাক্টরিজগুলিকে লাইসেন্স দেওয়া হয়েছিল, তার তুলনায় প্রায় অর্ধেক ফ্যাক্টরিজ পশ্চিমবঙ্গে লাইসেন্স পায় এবং খুলছিল। আর কোথাও না কোথাও এর ফলাফল স্বরূপ দাঁড়ায়, যেখানে 1947-এ পশ্চিমবঙ্গ থেকে যে সম্পূর্ণ ভারতবর্ষে 27% ইন্ডাস্ট্রিয়াল আউটপুট আসতো, সেটা 1960-এ কমে গিয়ে 17%-এ দাঁড়ায়। এখন কংগ্রেস ক্ষমতা হারানোর পর সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। বাংলায় তাদের আগমনের পর ট্রেড ইউনিয়নের সংস্কৃতি খুব দ্রুত শুরু হয়েছিল। শ্রমিক ধর্মঘট একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো বারবার এই শ্রমিক ধর্মঘটের জন্যে যেই সমস্ত কারখানাগুলি কলকাতায় চলছিল, সেগুলিও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। শিল্পপতিরাও ভেবেছিলেন যে এখানে বিনিয়োগ করার পরিবর্তে তাদের অন্য কোথাও, অন্য কোনো রাজ্যে বিনিয়োগ করা উচিত। এবং তারপর যখন 1991 সালের উদারীকরণ ঘটে, ভারতে বিদেশি বিনিয়োগ আসে, তখন অন্যান্য সমস্ত রাজ্যে এই সুযোগ পায়। কিন্তু বাংলার কমিউনিস্ট পার্টি বিরোধিতা করেছিল এটা। সেই জন্যই আপনারা জানেন কি না জানি না, তবে বলে রাখি যে আজকে ব্যাঙ্গালোরে যে সিলিকন ভ্যালি তৈরি হয়েছে, এত কর্মসংস্থান, সেই সুযোগ প্রথম পেয়েছিল পশ্চিমবঙ্গে। ব্যাপারটা 1991 সালেই থেমে থাকে না। আপনি 2008 সালের ঘটনাটি দেখতে পারেন, যখন তারা হুগলির সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা স্থাপনের কথা বলেছিল। সেই সময়কার বিরোধী দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এটি নিয়ে বড় প্রতিবাদ শুরু করেন। তিনি বলেন যে কৃষকরা জমি হারাবে, এবং 1 বছরের মধ্যে টাটা মোটরসদের তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল এবং তারা গুজরাটে এই ন্যানো কারখানা স্থাপন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন আর এই প্রতিবাদের জন্য অনেক উপকৃত হয়েছিলেন। আর এটি মূল কারণ ছিল যে 34 বছর ধরে যে বাম শাসন, সেটা সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ ঘটে এবং মমতার তৃণমূল সরকার আসে। তিনি 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। 2011 সালে সরকার পরিবর্তনের আশা অনেক বেশি ছিল, কিন্তু পরিবর্তন কালে সরকারের হেভিওয়েট নেতাদের সারদা চিট ফান্ড এবং নারদ স্টিং অপারেশনের মতো দুর্নীতি, কেলেঙ্কারি উন্নত বাংলার স্বপ্ন ভেঙে দেয়। উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ তহবিলের অপব্যবহার রাজ্যে শুরু হয়, যা বাংলাকে ক্রমশ পিছিয়ে থাকে। পশ্চিমবঙ্গ অসম্ভব চ্যালেঞ্জের মুখোমুখি। বেকারত্বের হার বেশি, বিশেষ করে তরুণদের মধ্যে। কৃষকরা জীবিকা নির্বাহের জন্য
লড়াই করছে এবং নগর পরিকাঠামো ভেঙে পড়ছে। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ মেধাবী ব্যক্তিদের মেধা পাচারের সাথে লড়াই করছে, কারণ প্রতিভাবান ব্যক্তিরা আরো ভালো সুযোগের সন্ধানে অন্যান্য রাজ্য বা অন্য দেশে চলে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হলেও রাজ্যের গৌরব পুনরুদ্ধারের জন্য সেগুলো যথেষ্ট নয়। রাজনৈতিক মেরুকরণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব বাংলাকে বারবার পিছিয়ে রাখছে। এই পর্যন্তই ছিল আমাদের সমস্ত ইতিহাস বা বর্তমান পরিস্থিতি, যা পশ্চিমবঙ্গকে নিয়ে বা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা তুলে ধরেছি। ভিডিওটি শেষ করার আগে বলবো যে এখনো সবকিছু হারিয়ে যায়নি। বাংলার হেরিটেজ ও কালচারাল স্পিরিট এখনো অটুট রয়েছে। তরুণ আন্ত্রেপ্রনার এবং স্টার্ট আপ কোম্পানিগুলি পশ্চিমবঙ্গে আসা শুরু করছে এবং রাজ্যের সমৃদ্ধ শিল্প, সাহিত্য এবং সঙ্গীত লক্ষ লক্ষ মানুষকে ইন্সপায়ার করছে। এই পর্যন্তই ছিল পশ্চিম বাংলার উপর আমাদের বিস্তারিত কেস স্টাডি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।